সকাল ৬টা। সকলে ঘুম থেকে উঠে লিভিং রুমে আরহাম আলিশার অপেক্ষা করছে। আজ তারা ৩ দিনের ট্রিপে যাচ্ছে। সকাল ৮টার ফ্লাইট, কিন্তু আরহাম আলিশা এখনও আসেনি। ইজাজ সাহেব বড্ড বিরক্ত আরহামের উপর। উনি এই ট্রিপে যেতে চাননি, কিন্তু সবার জোরাজুরিতে আর মানা করতে পারেননি। এই বেয়াদব ছেলেটার কাণ্ড জ্ঞান হয়নি। নিজে সব আয়োজন করে এখন নিজেই গায়েব। নীলার বাবা, আপনি সবসময় আমার ছেলেটাকে এমন করেন। তোমার ছেলের কর্মেই করি, সাইনা। ২ ঘন্টা পর ফ্লাইট, আর নবাবজাদার এখনও কোনো দেখা নেই। বাহ, রাত করে ফিরেছে তাই হয়তো। রাত করে ফিরবে কেন? বাড়িটাকে হোটেল বানিয়ে ফেলেছে এই ছেলে। ভেবেছিলাম বাপ হলে একটু আক্কেল হবে, কিন্তু তাতেও আমাকে ভুল প্রমাণ করলো। আফসোস। নিয়াজ সাহেব ভাইয়ের কথায় তাল মিলিয়ে বললেন, আমি আগেই বলেছিলাম ভাইজান, সময় থাকতে এই হতচ্ছাড়াকে শাসন করো। সারাদিন বাইরে টো টো করে ঘুরে বেড়ায়, আর তার যে একটা ঘর সংসার আছে তা তো ভুলেই গেছে। মাঝে দিয়ে আমার মেয়েটার কপাল ফুরল। আরহাম লাগেজ হাতে মাত্রই নিচে নেমে আসছিল, কিন্তু মাঝপথে তাকে নিয়ে শ্বশুরের এমন উক্তি কানে আসতে সে তেতে উঠে প্রতিবাদের স্বরে বলল, আপনার মেয়ের জন্যই দেরি হয়েছে শ্বশুরাব্বা। এই ছেলে তুই এই ছেলে তুমি আবার আমাকে শুশু বললে। আরহাম ঠোঁট ফাউট করে ফ্লাইং কিস ছুঁড়ে শুধালো, ভালোবাসার ডাক শুশু আব্বা। আরহামের ঘাটতারামি দেখে নিয়াজ সাহেব রেগে কটমট করে নিজের ভাইজানকে বললেন, ছেলেকে শাসন করতে দিন অধঃপতনে যাচ্ছে। সব শুনে আরহাম ডোন্ট কেয়ার ভঙ্গিতে নিচে নেমে সবার সাথে দাঁড়ালো। একটু পর আলিশা আসতে সবাই একসাথে রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে সব ফর্মালিটি শেষ করে আরহাম আলিশা এবং নীলা আরশাদ একটা ডিএসএলআর ক্যামেরা অন করে এক সমেত চেঁচিয়ে বলল, উই আর কামিং দার্জিলিং। কোনো ট্রিপ গেলে তারা সার্জন সবসময় মেমোরিজের জন্য সব রেকর্ড করে রাখে, আর এবারও তাই করেছে। ইজাজ এবং নিয়াজ সাহেব বেজায় বিরক্ত হলেন তাদের এয়ারপোর্টে এভাবে চেঁচামেচি করার জন্য। তাই একসাথে বলে উঠলেন, একটা বাচ্চাকেও ঠিকঠাক মানুষ করতে পারলাম না। পাশ থেকে আয়েশা শাইনার কানে ফিসফিস করে শুধালো, সব কিছুতে শুধু দোষ ধরবে বাচ্চাদের। নিজেরা বুড়ো হয়েছে বলে কি সবাইকে ওনাদের মতো থাকতে হবে? চুপ থাক আয়েশা। বুড়ো দুটো শুনলে আবার খেপে সার হয়ে যাবে। দার্জিলিং হিল স্টেশনে খানবাড়ির সবাই দার্জিলিং এসেছে প্রায় ৩ ঘন্টা। তারা অবস্থান করছেন গিলবার্ট টি এস্টেটে। সব কিছু আরহাম আগে থেকে ঠিক করে রেখেছিল বিদায় কারো কোনো অসুবিধা হয়নি। আরহাম বেশ স্বতঃপূর্ণ চলাফেরা করছে। এক মুহূর্তের জন্য মাস ক্যাফ থেকে নিজেকে দূরে সরাচ্ছে না। তার এত আড়াল হয়ে থাকা নিয়ে নিয়াজ সাহেবের বেশ আপত্তি কাজ করছে। এমন কাজ করতে হবে কেন, যার জন্য নিজ পরিবারের সাথে ঘুরতে আসলেও চোরের মতো লুকিয়ে থাকা লাগে? এই নিয়ে এক দফা ঝগড়া লেগেছে শ্বশুর জামাইয়ের মধ্যে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। পরে আরশাদ এসে দুজনকে সামলে নিয়েছে। বর্তমানে সকলে যে যার বরাদ্দকৃত কামরায় রেস্ট নিচ্ছে। সন্ধ্যার পরে সবাই একসাথেই ডিনারের জন্য বের হবে। আলিশা রুমে এসে থেকে বেডে শুয়ে আছে, এখন পর্যন্ত ফ্রেশও হয়নি। আরহাম মাত্রই ফ্রেশ হয়ে এসেছে ওয়াশরুম থেকে। এসে দেখে আলিশা বেডে উল্টো হয়ে শুয়ে আছে, আর ডোরা মায়ের চুল নিয়ে খেলা করছে। আরহাম ডোরাকে জাপটে ধরে কাছে এনে আদর করলে, তারপর তাকে ফ্রেশ করিয়ে দিতে দিতে আলিশাকে তাড়া দিলে ওঠার জন্য। আমি উঠবো না, সরো। এই উঠতে বলছি না তোকে, ফ্রেশ হয়ে ঘুমা। না লিসা, উঠবো না মানে উঠবো না। কাল রাতে তুমি 1 মিনিটের জন্যও ঘুমাতে দাওনি। ঘুমাতে মানা করেছি কি? বলেছি ফ্রেশ হয়ে ঘুমা। পারবো না। আরহাম ডোরাকে বেডে বসিয়ে মোবাইলে বেবি রাইম ছেড়ে দিয়ে চারিপাশে বালিশ দিয়ে দিল যাতে পড়ে না যায়। তারপর এক পলকে আলিশাকে কোলে তুলে ছুটল ওয়াশরুমের উদ্দেশ্যে। আজ সকলে টায়ার্ড থাকার কারণে কেউ আর বাইরে ডিনার করতে যায়নি, বরং যে যার রুমেই ডিনার সেরে ঘুমিয়ে পড়েছে। আলিশা আর ডোরা সেই কবে থেকে ঘুম, দুজনের ওঠার নাম নেই। আরহাম ডিভানে বসে বসে নতুন গানের লিরিক ভাবছে, আর সেই সাথে ল্যাপটপে ননস্টপ টাইপিং করে যাচ্ছে। তার মনোযোগ ভাঙল আরশানের কান্নার স্বরে। আরহাম এগিয়ে গিয়ে দেখল ডোরা তার ঘুমন্ত মায়ের বুকে নাক ঘষছে খাওয়ার জন্য, কিন্তু ঘুমে বিভোর আলিশার কোনো হুঁশ নেই। আরহাম এগিয়ে গিয়ে ছেলের মুখে
খাবার তুলে দিল। ঘুমের মধ্যে নড়চড় হওয়ার কারণে আলিশার ঘুম পাতলা হয়ে এলো। সে হালকা চোখ খুলে দেখলো আরহাম তার জামা নিয়ে কি করছে। ঘুমের ঘোরে থাকা আলিশার মাথায় ছোট ডোরার কথা এলো না, তাই সে ঘুমের মধ্যেই আরহামকে বলল, অসভ্য বেটা, ঘুমের মধ্যেও শান্তি দেয় না। আরহামের কানে কথাটি আসলে সে প্রতিবাদ করার আগেই আলিশা আচমকা সশব্দে চেঁচিয়ে উঠে বসল। কি হয়েছে? আলিশা ডোরার পিঠে এক চড় মেরে দিয়েছে। বেয়াদব লোকের বেয়াদব বাচ্চা, কতবার মানা করেছি কামড়াতে, তাও এই কাজ করলি তুই। তোর এই ইঁদুর ছানার মতো দাঁত সব ফেলে দিব আমি। মায়ের এমন বকাতে ছোট্ট ডোরা গলা উঁচিয়ে কাঁদা শুরু করলো। বাবার দিকে হাত বাড়াতে আরহাম তাকে কোলে নিয়ে আদর করে দিলে ডোরা বাবার গলা জড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে ভাঙ্গা শব্দে আওড়ালো, মাম্মা দুত্তু, মাম্মা দুত্তু। আরহাম ছেলের পিঠে হাত বুলাতে বুলাতে সান্ত্বনার স্বরে শুধালো, আমি জানি বাপ, তোর মা অনেক দুষ্ট, আমাকেও ছোট থেকে জ্বালিয়ে মারছে এই মহিলা। থাক, কাঁদিস না আর। সবসময় এভাবে কামড় দিয়ে বাপের হয়ে প্রতিশোধ নিবে। প্রতিশোধ বলে কি এই ছানা? পটে না প্রতিশোধ, বুঝলি? প্রতিশোধ বল, প্রতিশোধ। বাপ বাপ পটে। ছেলের মুখে এমন কথা শুনে আরহাম নাক মুখ কুঁচকে ফেললো। বেয়াদব মায়ের বেয়াদব বাচ্চা, তোকে শেখালাম কে? তুই বললি কি? বাবা মা দুজনের মুখে একই বাক্য শুনে ছোট্ট ডোরা আড়ালো, মাম্মা ভাডব, ডোরা ভাডব, বাবা ভাডব। আহসানের এমন কথা আরহাম আলিশা দুজনের চক্ষু চড়ক গেছে। বলে কি মিনি গন্ডার, কি শেয়ানা হয়েছিস তুই? এই বয়সে মা বাপকে রপ্ত করে ফেললি। তুই আমার বাচ্চাকে বরবাদ করে দিবে। এতটুকু বাচ্চা আমার বলে কিনা ভাডব, তোরও কি এমন ওর মতো দুধের দাঁত উঠেছে? আলিশা নাক মুখ কুচকে বলল, আজব, আমার কেন দুধের দাঁত উঠতে যাবে? তাহলে ডোরার মতো বেয়াদবকে বারব বলছিস কেন? ওইটা তো এমনি মুখ থেকে বেরিয়ে গেছে, তোমার কারণেই হয়েছে সব। আমি কি করলাম? ওকে বেয়াদব ডাক তুমি শিখিয়েছ? আমি কখন শেখালাম? এই যে একটু আগে ডোরা তোমার মুখ থেকে শুনেই বলেছে। একটা আছাড় দিব বুটকি, তুই আগে বলেছিস আমি পরে। আমি আর আরশান তোর থেকে শিখেছে। ওলে লেলে, আমার বাবুটা আমার থেকে শিখেছে। বাবুকে কি ফিডার বানিয়ে দিব? আরহাম আলিশার কথায় এক গাঁটটা দিয়ে বলল, না সোনামণি, বাবুকে ফিডার দিতে হবে না। বেশি কথা বললে এই বাবু আপনার পেটে আরেক বাবু এনে দিবে, তখন তাকে ফিডার বানিয়ে দিয়েন, ওকে সোনামণি? আলিশা কটমট করে উঠল এমন কথায়। এই গন্ডার কথায় কথায় তাকে ব্ল্যাকমেইল করে। আলিশা রেগে দুপদাপ করে ওয়াশরুমে যেতে যেতে চেঁচিয়ে বলল, আজকে থেকে আরশানের পটি তুই ক্লিন করবি গন্ডার, তোর আরেক বাবুর শখ মিটিয়ে ছাড়বো আমি। আরহাম হতাশার দৃষ্টিতে ডোরার দিকে চেয়ে বলল, কামড় দিলি তুই আর শাস্তি পেলাম আমি, এই কেমন অবিচার? তুই পটি করিস না বাপ, প্লিজ। বলতে না বলতে আরহামের নাকে এসে ঠেকল একটা বাজে স্মেল। সে সহসহায় চোখে ডোরার দিকে তাকিয়ে চেঁচালো, ছোট মরিচের বাচ্চা, বলতে না বলতেই করে দিয়েছিস। লিসা আমার জান, প্লিজ হেল্প। ভোর 5টা, টাইগার হিল, দার্জিলিং শহরের অন্যতম আকর্ষণ হলো টাইগার হিল। ভোরে গেলে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের আলো পড়ার অসাধারণ দৃশ্য দেখা যায়। এই মনোমুগ্ধকর দৃশ্য কেউই মিস করতে চায়নি। বিদায় ভোরের আলো ফোটার আগে আরহাম, আলিশা এবং আরশাদ নীলা সেখানে পৌঁছে এলো। বড়রা কেউই আসেনি সাথে। তাদের ভাষ্যমতে জোয়ানকালে এমন অনেক ঘুরেছে, তাই এখন না গেলেও চলবে। যদিও তাদের না আসার কারণ ছিল ছোটদের স্পেস দেওয়া। এত সকালে ডোরাকে বাইরে আনলে তার ঠান্ডা লাগবে, তাই তাকে ঘুমন্ত অবস্থায় আয়েশার কাছে রেখে এসেছে আলিশা। পাহাড়ি বাতাসে ছিল হালকা শীতের ছোঁয়া, চারপাশে জুড়ে ছড়িয়েছিল এক অদ্ভুত শান্তি। সবাই নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সূর্যোদয়ের সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। হঠাৎ করে দিগন্তের কিনারে এক ফালি সোনালি আলোর দেখা মিলল। মুহূর্তের মধ্যে সে আলো ছড়িয়ে পড়তে লাগলো পাহাড়ের পর পাহাড়ে। তুষার ঢাকা চূড়ান্তগুলো যেন সোনার আবরণ মোড়ানো হয়ে উঠেছে। মুগ্ধ হয়ে দৃশ্যটি দেখছে চারজনে। আলিশা চোখে বিস্ময়ের ঝিলিক, নীলার মুখে প্রশান্তির হাসি। আরহামের দৃষ্টি দূরের পাহাড়ের, আর আরশাদ বারবার ক্যামেরা সে বন্দি করার চেষ্টা করছিল। আরহাম আলিশার কোমর ধরে হাত কাছে টেনে ফিসফিস করে বলল, ভালো লাগছে অনেক। ডোরা ফেটে আসার পর থেকে প্রথম ট্যুরে এসেছি, কত মাস পর। তোর জন্যই এসেছি, যত মন চাই ঘুরে নেই। আমার মেন্টাল রিফ্রেশমেন্টের বড্ড প্রয়োজন ছিল আরহাম। তুমি সব কেমনি বুঝে নাও? যাও, কেউ একজন সারাক্ষণ কানের কাছে কাকের সুর তোলা কা কা করলে কি না বুঝে উপায় আছে? আলিশার আবেগী মুহূর্তে যেন কেউ পানি ঢেলে দিল। সে এক জটকে আরহামের হাত কোমর থেকে সরিয়ে দূরে সরে এসে দাঁড়ালো। আরহামের হাসি পেল আলিশার এমন বাচ্চামো দেখে। সে এবার আলিশার কোমর টেনে কাছে নিয়ে আসলো। রাগ করলা?
আরহামের মুখে এই বাক্য শুনে যেন আলিশার রাগে ঘি পড়ল। আজকাল সোশ্যাল সাইটে ঢুকলে এই রাগ করলা, এর জ্বালায় টেকা যায় না। তার বেশ বিরক্ত লাগে বিষয়টি, এবং আরহাম এটা জেনে ইচ্ছাকৃতভাবে বলেছে তাকে বিরক্ত করার জন্য। আলিশা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, করলাম। এই তো, রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? আলিশা যতই রেগে থাকুক না কেন, তবে আরহামের পকেট খালি করার বেলায় সে সদা এগিয়ে, তাই হাসি মুখে জবাব দিল, অনেকগুলো শপিং করিয়ে দিতে পারো। আরহাম জানতো উত্তর এমনই হবে। যথা আজ্ঞা মহারানী। নীলা আরশাদের কাঁধে মাথা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। আরশাদ নীলার এমন চুপটি আচরণ দেখে জিজ্ঞেস করলো, মন খারাপ? হুম, আমার তোতা পাখিকে এত চুপচাপ মানায় না। তোমার তোতা পাখির ঘুম পেয়েছে, রাত জেগে কান্নাকাটি করলে তো ঘুম পাবে। আরশাদ প্লিজ। কান্নার কারণ কি জানতে পারি? না, না বললেও জানি। নীল এবার আরশাদের কাঁধ থেকে মাথা তুলে জিজ্ঞেস করলো, বলো দেখি, রাতে আরশানকে কাছে পেয়ে এত কান্না করেছ, তাই না? গত রাতে আলিশা সত্যিই কোনো হেল্প করেনি আরহামকে। তার এক কথাই ছিল আরহামকে ডোরার পটি ক্লিন করতে হবে। পরে উপায় না পেয়ে আরহাম ডোরাকে কোলে নিয়ে গিয়েছিল নীলাদের কামরায়। নীলা আগলে নিয়েছিল ডোরাকে এবং আদরের সহিত ক্লিন করতে হেল্প করেছিল। নীলা ক্লিন করার টাইমে আরহাম আরশাদকে খুলে বলছিল তার বোনের সব কাণ্ড, যা শুনে আরশাদ নীলা হাসতে হাসতে মজা নিয়েছিল আরহামের। আরহাম ফিরে যাওয়ার সময় ডোরাকে কোলে নিতে গেলে সে শক্ত করে ধরে রেখেছিল নীলার চুল। তার অর্থাৎ সে যাবে না। তার এমন দুষ্টুমি করার মুড হয়েছে। আর ছোট্ট আরশান জানে এখন বাবার সাথে গেলে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, তাই সে জাপটে ধরে রেখেছিল নীলাকে। শেষে আরহাম এক প্রকার জোর করেই সাথে নিয়ে গিয়েছিল আরশানকে। এত রাতে বিরক্ত করতে চায়নি নীলাদের, কিন্তু আরহাম জানতেই পারল না যে তার কাছে নীলাদের বিরক্তি মনে হয়েছে তা প্রকৃতপক্ষে ছিল তাদের কাছে এক চিলতে সুখ। নীলা চেয়েও বলতে পারল না ডোরাকে কাছে রাখার কথা, তার যে সেই অধিকার নেই। গতকাল রাতের কথা মনে পড়তে নীলা চোখ জোড়ায় ভিজে উঠল। সে আরশাদকে জড়িয়ে ধরে বলল, কি হতো যদি আমাদেরও এমন একটা ছোট পরিবার থাকতো? ছোট পরিবার দরকার নেই, আমরা না হয় আমাদের বড় পরিবার নিয়েই সুখে থাকি। আরহাম আলিশার অনেক ছবি তুলে দিয়েছে, কিন্তু তাও আলিশার টমেটোর মতো মুখ ফুলিয়ে রেখেছে। তার নাকি একটা ছবিও সুন্দর আসেনি। সুন্দর না আসলেই নাই, আমি আর একটা ছবিও তুলে দেব না বুটকি। আর কয়েকটা প্লিজ। আরহাম দাঁতে দাঁত চেপে বলল, বিগত 1 ঘন্টা ধরে এটাই বলছিস, তুই অনেক খারাপ, কথাই বলবো না? বলেই আলিশা গটগট পায়ে সামনে এগিয়ে গেল। আরহাম তার পিছে পিছে গিয়ে দেখল আলিশার চোখ চল করছে। সামান্য ছবির জন্য কি কান্না করা লাগে? উফ, চল আরও তুলে দেই। আমি ছবির জন্য কান্না করছি না তো, আই মিস মাই ডোরা। ওকে নিয়ে আসলে ভালো হতো। ঘুম থেকে উঠে আমাকে পাশে না পেলে কান্না করবে। আরহাম হঠাৎ আলিশার মাথার চুল এলোমেলো করে দিয়ে স্নিগ্ধ হেসে বলল, সত্যিকার অর্থে মা হয়ে গেছিস লিসা। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।